দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বলছে টিআইবি। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মতি। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহতের ঘোষণা। বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, জানালেন মন্ত্রী। 10,500 ফুটের রানওয়ে নির্মাণের পরিকল্পনা। এবং হামে গেল 24 ঘন্টায় 12 জনের মৃত্যু। রোগ মুক্তির পর 1.5 মাস সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনে সরকার নীতিগতভাবে একমত হয়েছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুদকের মতো প্রতিষ্ঠানকে আরও বেশি গতিশীল ও পুনর্গঠন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি নীতিগতভাবে একমত এবং সরকার যদি মন্ত্রিপরিষদ যদি সম্মত হয় তাহলে সেটির সম্ভাবনা আছে যে বাংলাদেশ চেষ্টা করবে এই সম্মেলনটি বাংলাদেশে হোস্ট করার জন্য, যার মাধ্যমে দেশবাসীকে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত ও রাজনৈতিক সরকার ক্ষমতায়, পুলিশ বাহিনীর কার্যক্রম গতিশীল হয়েছে, যে কারণে মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেপ্তারের সময় শেষ হয়ে যায়নি, অভিযান অব্যাহত রয়েছে। আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। আগামী 7 জুন শাপলা চত্বর গণহত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক শেষে এই মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানকালে মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় তাপস নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে 10 মে নির্ধারণ করেছেন আদালত। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। শাপলা চত্বর গণহত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করে হেফাজতে ইসলামের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মামলার বাদী আজিজুল হক বলেন, 2013 সালের ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। যেভাবে গণহত্যা চালিয়েছে, এটার গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেশবাসী দেখতে পায়। পরে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর গণহত্যাকাণ্ডে তথ্য বিকৃতির অভিযোগেও তদন্ত গুরুত্ব পাচ্ছে। কয়েকজন সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি ওই সময় বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন। সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটলো, সেটাকে একেবারে ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু মানুষের বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে করলেন, সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন, দিয়ে প্রকৃত ঘটনাটাকে তিনি আড়াল করলেন। এদিকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় তাপস ও নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে আগামী 10 মে নির্ধারণ করেছেন আদালত।
উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডিতে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিমান বাহিনী প্রধান সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসে নবায়নযোগ্য জ্বালানির নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই নীতিমালা জুনের মধ্যেই মন্ত্রিসভায় অনুমোদন পাবে। সকালে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন জ্বালানি মন্ত্রী। তিনি জানান, সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে সোলারে কর ছাড় দেওয়া হবে। দ্রুতই রাজধানীর প্রতিটি বাড়ি সৌরবিদ্যুতের আওতায় আনার কথাও বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ঢাকা শহরে যদি প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। আমি মনে করি যে আপনাদের সবই আছে, একটা জিনিস ন্যাশনাল গভর্নমেন্টের পলিসি সাপোর্ট। আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আসন্ন বাজেটে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে ৫% করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যার অন্তত 3 ভাগ বাস্তবায়ন চেয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। সকালে আগারগাঁওয়ে শিক্ষা খাত নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে এসব কথা বলেন তারা। শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকারের ইতিবাচক উদ্যোগের দাবিও ছিল তাদের কণ্ঠে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বিতর্কিত শিক্ষা কারিকুলাম, শিক্ষা খাতে দলীয় প্রভাব, নিয়োগে অনিয়ম সহ নানান কারণেই দীর্ঘদিন দেশের শিক্ষা ব্যবস্থা ছিল খাদের কিনারায়। করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ খাতটি পুরোটাই বিপর্যস্ত হয়। শিক্ষার উন্নয়নে সুখবর দিতে পারেনি অন্তর্বর্তী সরকারও। সংকট উত্তরণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে গুরুত্ব পায় শিক্ষা খাত। এর প্রেক্ষিতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজন করে সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত, বাজেট ও বাস্তবতা শীর্ষক জাতীয় সংলাপ। এতে অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ শিক্ষা খাতের অংশীজনেরা। 99% কি শিক্ষা পেল? এ সময় শিক্ষা ব্যবস্থার নানান অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। উঠে আসে দলীয় প্রভাব, দুর্নীতি, অনিয়ম সহ নানান ইস্যু। পাশাপাশি দলীয় জনমতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা। জনমত জরিপের একটা স্টেপ থাকে যেটাকে অলওয়েজ স্কিপ করে যাওয়া হচ্ছে, আমরা সেটার দিকে যাই না, সেটা অনেক ঝামেলা, তো আমরা হ্যাঁ ভোট না ভোটের দিকে চলে যাই। বক্তারা বলেন, দেশে বৈষম্য দূর করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে। শ্রেণীকক্ষ ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু রাখতে চাই। এখন সামনের দিকে যে অর্থনীতি, সেখানে উৎকর্ষতা যদি বিধান করা না যায় তাহলে কিন্তু ওই ফলাফল আমরা পাবো না। আর দলীয় বিবেচনায় নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে এনসিপি ও জামাত। এই যে পদগুলো যারা হোল্ড করে, তাদের আসলেই এই পদ হোল্ড করার মতো ক্যাপাসিটি আছে কিনা, এটা নিয়ে আসলে সবারই প্রশ্ন আছে। 13টা ধারা থেকে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ওয়ান ওয়ে, ওয়ান সিস্টেম, ওয়ান ডেভেলপমেন্ট, এই পলিসি যখন আপনি নিতে পারবেন তখন আমরা টেবিলে চাপড়াতে পারবো। শিক্ষক নিয়োগ দলীয় প্রভাব মুক্ত রাখার কথা উল্লেখ করে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বৈষম্য দূর করতে ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাকে প্রাইমারি বোর্ডের আওতায় আনার কাজ চলছে। আমাদের সরকার, আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের বাজেট বাড়ানো এবং সেটা যেন সঠিকভাবে মূল্যায়ন হয়। এডিশনালি বড় দাগে সিভিক এন্ড মোরাল এডুকেশন, এটা যেই নামই আপনি দেন না কেন, এটার জন্য আমরা নতুন প্রাইমারি যে সিলেবাসের উপর আমরা কাজ শুরু করেছি। শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের জন্য নীতিমালা তৈরির কথাও বলেন ববি হাজ্জাজ। নতুন নীতিমালা নিয়ে কাজ চলছে, যে নীতিমালাগুলো তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন, ক্যারিয়ার পাথওয়েজ, এই জিনিসগুলো অ্যাড্রেস করবে। বেতন থেকে রেমুনারেশন থেকে শুরু করে লার্নিং, ট্রেনিং, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট সবকিছু অ্যাড্রেস করবে। এটা প্রচেষ্টা আমরা আছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নতিকরণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সাথে এখানে বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি এবং দক্ষ পাইলট তৈরিতে একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সকালে একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। রাসেল কবিরের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ হোসেন। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের লক্ষ্যে 10,500 ফুট দীর্ঘ রানওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বগুড়া বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজের পাশাপাশি কার্গো সুবিধা থাকবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তরে মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা বগুড়া দিয়েই শুরু হচ্ছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বগুড়াবাসী অনেক ভাগ্যবান, আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়েই শুরু করেছি। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি আমরা যেটা এখন পরিকল্পনা নিয়েছি যে আমরা একটা ফ্লাইং একাডেমিটা চালাবো। এই পাইলট আমরা নিজেরাই এখানে বাংলাদেশে ট্রেনিং দিয়ে তাদের প্রশিক্ষণ করে তাদের উপযুক্ত পাইলট বানানোর চেষ্টা, এই পরিকল্পনাটাও আমাদের আছে। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দ্রুততম সময়ে বাণিজ্যিক বিমান উড্ডয়ন নিশ্চিত করতে বেবিচককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজকে একটা স্লাইডের মাধ্যমে দেখলাম যে কিভাবে করা যায়, সেটা করলে ইন্টারন্যাশনাল করলে পরে আমাদের যে যে কাজগুলি করা লাগবে সেই কাজগুলির জন্য আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের এখানকার যে লোকাল এমপিরা যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বগুড়া আলতারপন্নেসা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন যে বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। বগুড়ায় বিমানবন্দর চালুর মাধ্যমে উত্তরাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। সারা দেশে হাম ও হামের উপসর্গে গেল ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১,৫২৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ১ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে গেল ২৪ ঘন্টায় নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। হামের ভয়াল থাবায় দিশেহারা দেশ। শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অসহায় অভিভাবক। হাম পরবর্তী ১.৫ মাস পর্যন্ত নিউমোনিয়া সহ নানা জটিলতা আক্রান্ত হয়েই বেশি মৃত্যু হচ্ছে শিশুদের। তাই হাম থেকে সেরে ওঠার ১.৫ মাস সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। দেশের হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের করুণ আর্তনাদ। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ, পিআইসিইউ, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট। তাই অভিভাবকরা সন্তানদের নিয়ে ঘুরছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। প্রায় ১৫ দিন আপনার এই হসপিটাল ওই হসপিটাল এরকম ঘুরে বেড়াচ্ছে বাচ্চাটা বাঁচানোর জন্য। তো বাচ্চার অবস্থা আগে থেকে একটু ভালো, তা পরিপূর্ণ সুস্থ বলা যাচ্ছে না। এখনও অক্সিজেন চলছে এবং খাবারটা আপনার নলের মাধ্যমে চলছে আর কি। শ্বাসকষ্ট তারপরে বেড়ে গেছিল, পরে মহাখালী ডিএনসিসি হসপিটালে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর 3 দিন থাকার পর হাম ভালো হয়েছে। পরে শ্বাসকষ্টটা ছিল, তখন আমাদের এই শিশু হসপিটালে রেফার করছে। প্রথম হাম ওঠার পরে সাইরে যাওয়ার পর সুস্থ হওয়ার পরে বাসায় গেছে, তারপরে আবার হচ্ছে। এখানে পুরোপুরি সুস্থতা হওয়ার আগে মনে করেন এরকম হালকা থাকতেই বাসায় পাঠায় দিচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন নতুন করে আক্রান্তের হার কমছে, তবে হাম পরবর্তী জটিলতা বাড়ছে। এখন নতুন আক্রান্তের হার কমে গেছে, যে নতুন আক্রান্ত হয়ে নিউলি কেসগুলো আমরা কম পাচ্ছি। আমরা যেগুলো আসতেছে সেগুলো হলো যারা আগে হয়ে গেছিলো কিন্তু কমপ্লিকেশন হয়ে গেছে, সিভিয়ার ডায়রিয়া, নিউমোনিয়া, এনকেফালাইটিস, আদার ইনফেকশন, সেপসিস, এইগুলো নিয়ে আসতেছে। বেসিক্যালি বেশি আসতেছে নিউমোনিয়া, এবং নিউমোনিয়া যখনই শ্বাসকষ্ট কাশি শুরু হচ্ছে তখন এরা সবাই চলে আসতেছে। এই রোগীগুলো কিন্তু এখন বেশি ভর্তি হচ্ছে এবং এর হার কিন্তু অনেক বেশি। হাম পরবর্তীতে অন্তত 1.5 মাস সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। আগের যে তার ইমিউনিটি ছিল সেই অবস্থায় ফিরে আসতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। এই 4 থেকে 6 সপ্তাহ তাকে আবার সে আইসোলেটেড থাকতে হবে, ঘনবসতিপূর্ণ জায়গায় যাবে না, এবং অন্য কোনো জানা মতে যে রোগীগুলো আছে যারা অসুস্থ বাচ্চা তাদের সাথে সে মিশবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। মুক্ত গণমাধ্যম তৈরিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত আইসিবিসি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। সম্প্রচার মাধ্যমের রুগ্নদশা উত্তরণে সরকারের সহযোগিতা চান কোয়াব এবং অ্যাটকোর নেতারা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
নতুন প্রযুক্তির চমক নিয়ে ঢাকায় শুরু হলো দ্বিতীয় আইসিবিসি এক্সপো। উদ্দেশ্য দেশের কেবল টিভি ও ব্রডকাস্ট শিল্পের আধুনিকায়ন। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াপ আয়োজিত 3 দিনের সেই প্রদর্শনী বসে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে কেবল অপারেটর এবং টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতারা বলেন, নানা কারণে টেলিভিশন শিল্প রুগ্ন হয়ে পড়েছে। অবস্থার উত্তরণে সরকারের সহায়তা প্রয়োজন। যখনই কোনো মন্ত্রী কোথাও উপস্থিত হয় তখনই আমাদের একটা চিরাচরিত অভ্যাস কিছু সমস্যা তুলে ধরা আর কিছু চাওয়া। গত 16 বছর আমরা অনেক চেষ্টা করেও এই ইন্ডাস্ট্রিকে শিল্পের জায়গায় নিয়ে যেতে পারি। প্রদর্শনী উদ্বোধনের আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মুক্ত গণমাধ্যম তৈরিতে আওয়ামী লীগ সরকার গালভরা বুলি শুনিয়ে গেছে, কিন্তু বিএনপি এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালভরা বুলি ছিল। তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বুলি নয়, এটি একটি অবশ্য পালনীয় শর্ত। গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে উল্লেখ করে তিনি বলেন, আধুনিক যুগে সরকার জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। গণমাধ্যম ও ইন্টারনেটের কারণে কোনো কিছুই গোপন রাখা সম্ভব নয়। কোনো রাষ্ট্র সেই পরিমাণ ক্ষমতা রাখে না যে পরিমাণ ক্ষমতা থাকলে সে তথ্য প্রবাহের বাইরে থাকবে, জবাবদিহিতার বাইরে থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার তথ্য সেবা নিশ্চিতে কাজ করছে। জনগণের এই তথ্য সেবাটা নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমি বা সরকার দায়িত্বশীল থাকতেই হবে। কেবল অপারেটর, টেলিভিশন চ্যানেল, আইএসপি এবং প্রযুক্তি সেবাদাতা মোট 100টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সংরক্ষিত নারী আসনে নির্বাচিত প্রার্থীদের হলফনামায় তথ্য গোপনের বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সোচ্চার দলগুলো নিজ দলে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করেনি বলে অভিযোগ করেন তিনি। MR আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যদের হলফনামায় দেয়া তথ্যের বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে নির্বাচিতদের আয় ব্যয়ের হিসাব, মামলা, শিক্ষাগত যোগ্যতা সহ নানা বিবরণীর বিশ্লেষণ তুলে ধরা হয়। বিগত সংসদে ব্যবসায়ীদের আধিক্যের তুলনায় এবার আইনজীবীদের সংখ্যা বাড়াকে ইতিবাচক বলছেন আলোচকরা। একই সঙ্গে বেড়েছে কোটিপতি সদস্যের সংখ্যা। এই জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সোচ্চার, কিন্তু তারাও একজন নারীকেও এখানে মনোনয়ন দেয়নি। তার মানে প্রতিশ্রুতি রক্ষা তারাও এক্ষেত্রে করে নেই। পেশার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা ভালো দিক যেটা, যে এইবার 50 জনের মধ্যে 13 জনকে আমরা পেয়েছি আইনজীবী, একটা আইনসভার সদস্য হিসাবে আইনজীবী। এটা ভালো। বেশিরভাগ সময় দেখা যায় যে ওই নারী শিশু বিষয়ক স্থায়ী কমিটির মধ্যেই এদেরকে সীমাবদ্ধ রাখা হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর মধ্যেও নারীর এই সাংসদদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। হলফনামায় তথ্য গোপনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও নজরদারির প্রয়োজন ছিল বলে মত দেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। জানান, এখনও ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। এটা গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন যেন এগুলো আমলে নেয় ভবিষ্যতে, এবং তথ্য যদি গোপন করে তাহলে কিন্তু তাদের মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা, এবং তথ্য গোপন করলে পরবর্তীতেও আদালতে গিয়ে এটা চ্যালেঞ্জ করা যায়। নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের সুযোগ আছে ব্যবস্থা নেওয়ার। স্থানীয় পর্যায়ের উন্নয়নে সংসদ সদস্যদের সুযোগ দেয়া সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য করেন ডক্টর মজুমদার। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদে বলা আছে আমাদের সংসদ সদস্যদেরকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। আর 59 অনুচ্ছেদে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরিয়ানী। বৃহস্পতিবার উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় বাউশিয়া ইউনিয়নের কাজলি নদীও পরিদর্শন করেন মন্ত্রী। এদিকে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে দাবি করে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে লেবাননে ফের ইসরায়েলি হামলায় 4 জন বেসামরিক লোক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 40 জন। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলেও জানান তিনি। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে এক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ বন্ধের উদ্যোগের মাঝেই ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী জাহাজে গোলাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। যুক্তরাষ্ট্রকে পাঠানো বার্তায় এই ইচ্ছার কথা জানিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 4 বেসামরিক লোক নিহত এবং প্রায় 40 জন আহত হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দুর্নীতি বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বলছে টিআইবি। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মতি। পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহতের ঘোষণা। বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর, জানালেন মন্ত্রী। 10,500 ফুটের রানওয়ে নির্মাণের পরিকল্পনা। এবং হামে গেল 24 ঘন্টায় 12 জনের মৃত্যু। রোগমুক্তির পর 1.5 মাস সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।